কিরে, তোর এই অভ্যাস কি কখনো যাবে না নাকি? রুমে নক না করে হুটহাট করে রুমের মধ্যে ঢুকে পড়িস। তুই কি জানিস না নাকি কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়? কেন? আপনার রুমে ঢুকতে কি আবার পারমিশন লাগবে নাকি? আমার আমার যখন ইচ্ছা হবে তখন ঢুকবো, তাতে আপনার কি? আমার কি মানে? একে তো তুই আমার রুমে ঢুকেছিস অনুমতি ছাড়া, আবার উল্টো আমাকে বলতেছিস আমার কি? চর মেরে গাল একদম লাল করে দেব বলে দিলাম। আমাকে চড় মারলে আমি চাচ্চুকে গিয়ে বলে দেব। আর চাচ্চু যদি শুনতে পারে যে আপনি আমাকে মেরেছেন, তাহলে আপনার শরীরের আর চামড়া একটুও থাকবে না। শুধুমাত্র আব্বুর জন্য তোকে কিছু বলতে পারি না। আর আমি জানি তো তুই কি উদ্দেশ্যে বারবার আমার রুমে আসিস, আর তুই কি চাস সেটা আমি ভালো করে জানি। তাহলে জানানোই যখন সব, তাহলে বারবার আমাকে দূরে সরিয়ে দেন কেন বলেন তো? নাকি নিজেকে আপনি অনেক বড় কিছু ভাবেন? আমার মতো সুন্দরী একটা মেয়ে যে আপনার পেছনে পেছনে ঘুরে, এটা আপনার জন্য ভাগ্য। কিন্তু আপনি তো আমাকে একটুও পাত্তা দেন না। আবার শুরু করে দিলি সে আগের প্যাচাল। তোর মুখে কি এগুলো কথা ছাড়া অন্য কোনো কথা নেই নাকি? তুই হচ্ছিস আমার চাচাতো বোন, আমার থেকে বয়সে অনেক ছোট, আর তুই পিচ্ছি একটা মেয়ে হয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিস? তোর তো সাহস কম না। তোর সাহসের প্রশংসা করতেই হয়। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে আজকে, বলে দিলাম। এটা শুধু আজকের ঘটনা না, অনেক দিন যাবৎ নেহা আবিকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছে, কিন্তু আবির বারবার শুধু নেহার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। কিন্তু নেহাও সহজে পিছু হবার মেয়ে নয়। সে যেভাবেই হোক আবিরকে নিজের করে ছাড়বে, কিন্তু আবিরের মন অনেক শক্ত। সে সহজে তার কথায় নরম হবে না। আবির নেহাকে একদম সহ্য করতে পারে না। আপনাকে একদিন ঠিকই আমার প্রেমে পাগল করে ছাড়বো, দেখে নিয়েন। আমি কিন্তু এত সহজে আপনাকে ছাড়ছি না। যতদিন আপনাকে প্রেমে রাজি করাতে না পারতেছি, ততদিন আমি চেষ্টা করে যাব, কিন্তু সহজে হাল ছাড়বো না, এটা আপনাকে বলে রাখলাম। এখান থেকে তাড়াতাড়ি গেলি? আমার মাথা গরম করিস না, না হলে কিন্তু আম্মুকে ডাক দিব। তাড়াতাড়ি বের হ। এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো আপনাকে জ্বালাতে। আমার খুবই ভালো লাগে, তাই তো বারবার আপনার বকা শোনার পরেও আবারও আমি চলে আসি আপনাকে রাগাতে। আপনি চিন্তা করবেন না, আমি একটু পরে আবার আসবো। তোকে যদি আর একবার আমার রুমে আসতে দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে বলে রাখলাম। তোকে কিন্তু লাস্ট বারের মতো বলতেছি, আমার রুমে আর ঢুকবি না। এখন তাড়াতাড়ি দৌড় দে, এখান থেকে যা তাড়াতাড়ি। নেহা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। আর এরকম হাসা দেখে অবাক হয়ে গেল, যাকে এতক্ষণ বকাবকি করলো সে আবার হাসতেছে কিভাবে। আসলে নেহা আবিরকে অনেক ভালোবাসে, কিন্তু আবি নেহাকে পছন্দ করে না, কারণ নেহা তার চাচাতো বোন। নেহা ঠিক 5 মিনিট পর আবার আবিরের রুমে আসলো। আবির আবার রেগে গেল, কিন্তু নেহা এবার একটা দরকারে এসেছে। কি ব্যাপার, তুই আবার এসেছিস? তোকে আর কতবার বলবো বলতো যে একটা রুমে ঢুকতে লাগে পারমিশন নিতে হয়? তুই কি কিছুই বুঝিস না নাকি? একটু তো মাথায় বুদ্ধি রাখ। আমি তো বলছি আপনাকে আমি বারবার এই রুমে আসবো, আপনি যদি পারেন আমাকে আটকায় দেখব। আপনার কত শক্তি! আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার মানুষের রুমে ঢুকতে হলে আবার পারমিশন নিতে হবে নাকি? আমি কখনোই নিব না। আবির খাটের উপর থেকে উঠে দাঁড়িয়ে দরজাটা লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে নেহার হাতটা চেপে ধরলো। নেহা ধীরে ধীরে চিৎকার করতে শুরু করলো, কারণ সে হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু আবির কোনো মতে হাতটা ছাড়তেছে না। আবির ভাইয়া ছাড়ো প্লিজ, আমার অনেক ব্যথা লাগতেছে। আমি কিন্তু চাচ্চুকে সব বলে দিব যে তুমি আমাকে মেরেছো। আব্বু এখন বাসায় নেই, তুই কাকে বলবি বল, সমস্যা নেই। আর তোকে কতবার বলেছি যে আমার রুমে বিনা অনুমতিতে ঢুকবি না, তারপর তুই কেন বারবার আমার রুমে ঢুকে পড়িস? ও আচ্ছা, তাহলে এই কথা। কিন্তু আমি যদি চাই তাহলে কিন্তু আপনার সাথে অনেক কিছু করতে পারি, বুঝতে পেরেছেন তো? নেহার কথা শোনার পর আবির সঙ্গে সঙ্গে নেহার হাতটা ছেড়ে দিল। নেহা ছাড়া পাওয়ার পরপরই আবিরকে ধাক্কা দিয়ে খাটের উপর শুইয়ে দিল। শুয়ে দিয়ে তার শরীরের উপর উঠে তার শার্টের বোতামগুলো খুলতে লাগলো। আবির অনেক চেষ্টা করলো, কিন্তু নেহাকে কোনোভাবেই তার শরীরের উপর থেকে সরাতে পারল না। অনেক চেষ্টার পর আবির নিজেরও আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেল। ওই সময়ে আর কি হয়েছিল নিজেও বলতে পারবে না। সে নিজেই আর নিজেকে ধরে রাখতে না পেরে নেহার সঙ্গে রোমাঞ্চ করতে শুরু করলো। আবির ভাইয়া আস্তে,
আমার কিন্তু লাগতেছে, একটু আসতে দেন। এমন করতেছেন কেন? আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু। কেন আগে মনে ছিল না? তোকে কতবার বলেছি যে আমার রুমে আসিস না, আমার রুমে আসিস না, তারপরও তুই বারবার আমার রুমে আসিস। আজকে আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর শুইয়ে দিয়ে আমার শরীরের উপরে কেন উঠলি তুই? আমার শরীরের উপর ওঠার পর থেকে আমার মাথা কাজ করতেছিল না, তাই আমি এই কাজ করে ফেলেছি। এখন আর আমাকে আটকাতে পারবি না। এখন আমি পুরোপুরি শান্তি নেওয়ার পরেই তোকে ছেড়ে দিব। তাই বলে এত জোরে জোরে? আপনার কি একটুও মায়া হয় না নাকি আমার জন্য? আমি পিচ্ছি একটা মেয়ে, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি আমার উপরে একটু দয়া করুন এখন। আবি নেহার কোনো কথাই আর শুনছে না। আবি নেহাকে আদর করতে শুরু করেছে, তো তাকে লিপকিস করতে শুরু করেছে। আবির আর নেহা এখন অন্য একটা ভালোবাসার রাজ্যে হারিয়ে গেছে। তারা দুজন দুজনকে আপন করে নিচ্ছে। নেহাকে লিপকিস করতে শুরু করেছে। নেহার ঠোঁট আবির চষে অনেক মজা পাচ্ছিল, কিন্তু নেহা অনেক ব্যথা পাচ্ছিল। কিন্তু আবি 30 মিনিটের উপর তাকে এভাবে কষ্ট দেয়। তারপর আবিরের কাজ শেষ হলে নেহাকে ছেড়ে দেয়। নেহা আবি দুজনেই ঘেমে একাকার হয়ে গেছে। নেহাও অবাক হয়ে গেছে যে আবির হঠাৎ করে তাকে এভাবে ভালোবাসা দিবে, সেটা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু আবির আফসোস করতেছে কেন সেটা করলো তা আবার নেহার সঙ্গে, যাকে সে দু চোখে সহ্য করতে পারে না। সে এখন বুঝতে পারছে না নেহাকে কি বলে সান্ত্বনা দিবে। দেখ নেহা, এই কাজটা কিন্তু আমি ইচ্ছা করে করিনি। তুই আমার উপরে সেভাবে শুয়ে পড়েছিস আর আমার শার্টের বোতামগুলো খুলেছিস, সেজন্য আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার মুড হয়ে গেছিল, তাই আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই তোর সঙ্গে এই কাজটা হয়ে গেছে। তুই এর সাথে কিছু মনে করিস না, আর ভুলেও কাউকে আমাদের এই সম্পর্কের ব্যাপারে কিছুই বলিস না। যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোর আর আমার অবস্থা খারাপ আছে। আমি শুধু আপনাকে একটু কিস করব, তাই আপনার শার্টের বোতামগুলো খুলেছিলাম যাতে আপনাকে ভালোভাবে আদর করতে পারি। কিন্তু আপনি আমার সঙ্গে এরকম কাজ করলেন কিভাবে? আপনি আমাকে ব্যথা দিয়ে আপনার মনের আশা পূরণ করলেন। আমার অনেক ব্যথা লেগেছে, কিন্তু আপনাকে অনেকবার বলার পরেও আপনি আমাকে ছাড়লেন না। দেখ, যেটা হবার হয়ে গেছে, এখন এইটা নিয়ে আর কান্নাকাটি করিস না প্লিজ। যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু আমাকে একদম বাড়ি থেকে বের করে দিবে। তুই কি চাস আমি বাড়ি থেকে চলে যাই? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে কি করতেছে, আমার মাথা ঠিক ছিল না। প্লিজ আর এটা নিয়ে কোনো কান্নাকাটি করিস না, এখন একটু চুপ থাক। আপনাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি আমার সঙ্গে এরকম কাজ করলেন আমি ভাবতে পারিনি। আপনাকে শুধু আমি ভালোভাবে আদর করার জন্য শার্টের বোতামগুলো খুলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি উল্টো আমাকে নিচে শুইয়ে দিয়ে আমার সব কিছু শেষ করে দিলেন। তারপরও আমি এই কথাগুলো কাউকে বলবো না, কারণ আপনাকে আমি ভালোবাসি। যেটা আমাদের বিয়ের পরে করার কথা ছিল সেটা আমরা আগেই করে ফেলেছি। এটা অবশ্য খারাপ হয়েছে, কিন্তু তারপরও আপনাকে আমি ভালোবাসি। আপনার ভুলগুলো আমি ক্ষমা করে দিয়েছি, আর আপনার যাতে বদনাম না হয় আমি এই কথা কাউকে বলবো না। আপনি এটা বিশ্বাস রাখতে পারেন, কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এতদিন শুধু আপনাকে আমি প্রেমের প্রস্তাব দিয়ে গেছি, কিন্তু আজকে কিন্তু আপনার সঙ্গে আমার সব কিছু হয়ে গেছে। তাই আমাকে এখন কষ্ট দেওয়ার চেষ্টাও করেন না। তুই এটা কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তোর এখন মাথা ঠিক নেই। তুই এখন যা বাসায় যা, গিয়ে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নে, তারপরে তোর সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আপাতত এই বিষয়ে কোনো কথা বলবো না। আর দয়া করে কাউকে এই সময়ের কথাগুলো যেন বলিস না। বললে কিন্তু তোর আর আমার পিঠের চামড়া থাকবে না, তাই কথাগুলো মাথায় রাখিস। ঘরের ভেতর তখন অদ্ভুত এক নীরবতা। দুজনেরই বুকের ধুকপুক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। আবির আর নেহা দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। মুহূর্তে আবেগ আর অস্থিরতায় তারা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা কেউই আগে কল্পনা করেনি। নেহার চোখে তখন লজ্জা, অভিমান আর ভালোবাসার মিশ্র অনুভূতি। অন্যদিকে আবিরও ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। সে বুঝতে পারছিল আবেগের বশে সে এমন কিছু করে ফেলেছে যেটা নিয়ে এখন তার মনে অপরাধবোধ কাজ করছে। কিছুক্ষণ পর আবির নীরবে মাথা নিচু করে বসে রইল, আর নেহা তার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এতদিনের ভালোবাসা কি সত্যি তাদের এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করাবে, নাকি এখান থেকে তাদের সম্পর্কের নতুন কোনো পথ শুরু হবে। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল,
কিন্তু দুজনের মনেই তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক কাটছিল। সামনে কী হবে তারা কেউই ঠিক বুঝে উঠতে পারছিল না। এই বিষয়টার জন্য আবির অনেক ভয় পেয়ে গেছে। সে এটা কি করলো সে নিজেও বুঝতে পারছে না। সে নিজেকে অনেক বকাবকি করতেছে সে এটা কেন করলো। আর নেহা অনেক ঘাবড়ে গেছে যে আবির এটা তার সঙ্গে কি করলো। কিন্তু নেহা বেশি একটা কষ্ট পায়নি, কারণ সে আবিরকে ভালোবাসে। আর ভালোবাসার মানুষ যদি তাকে কষ্ট দেয় সে কষ্ট নেহা মেনে নিতে পারবে, কিন্তু নেহাকে যদি ছেড়ে যায় সেটা সে কখনোই মানতে পারবে না। আবির এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পর আবির নেহাকে ফোন করলো। ফোন করে তাদের বাসার পাশের একটা সুন্দর ব্রিজ আছে সেখানে ঘুরতে যাওয়ার কথা বলল। আর নেহা রাজি হয়ে গেল। নেহাকে ফোন করে নিয়ে আসলো ঘুরতে যাওয়ার জন্য। নেহা, তাড়াতাড়ি করে আসিস, বেশি দেরি করিস না। আবার যেন মেকআপ করতে বসিস না, বলে দিলাম। এমনিতে কিন্তু সময় নেই, বিকেল হয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখেন আমি চলে এসেছি। আপনি বলেছেন আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে বের হয়েছি, আর একটুও দেরি করিনি। আচ্ছা, তোর কি খুব মন খারাপ হয়েছে তখনকার ওই বিষয়টা নিয়ে? আমি আসলে বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে ধরে রাখার, কিন্তু পারিনি। এটার জন্য আমি খুবই লজ্জিত। এটা নিয়ে আর ভাববেন না, যা হবার তা তো হয়ে গেছে। আর আমি তো আপনাকে ভালোবাসি। আপনাকে আমার বিয়ে করতে কোনো সমস্যাই হবে না, কিন্তু আপনি তো আমাকে আগে ভালোবাসতেন না। আমি আশা করব এখন আপনি আমাকে ভালোবেসে আপন করে নেবেন, আমাকে বিয়ে করার কথা ভাববেন। আমাকে কিন্তু আর কষ্ট দেওয়ার কথা ভাববেন না প্লিজ। আর ভুলেও আমাকে বলবেন না যে আপনাকে ভুলে যেতে, ওই সময়ের কথাটা ভুলে যেতে। আমি কিন্তু ওই সময় বা আপনাকে কখনোই ভুলতে পারবো না। তুই এরকম পাগলামি করতেছিস কেন বলতো? আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না। তোর আর আমার বয়সের অনেক পার্থক্য। তুই আমার থেকে অনেক ছোট। আব্বু আম্মু আমাদের এই সম্পর্ক কখনো মেনে নেবে না। তুই আর আমি সম্পর্কে চাচাতো বোন হই, আমার এই সম্পর্ক কেউ মেনে নেবে না। তাই আমি বলছি কি, যেটা হবে সেটা তো হয়ে গেছে, এখন সব কিছু ভুলে যাই। কি কথা বললেন আপনি? সব কিছু ভুলে যাব মানে? সব কিছু ভুলে যাওয়া কি এতই সহজ? আপনি আমার সঙ্গে কাজ করবেন এত সহজে সেটা ভুলে যাওয়া যায়? আমি ভাবতে পারিনি এত বাজে একটা মানুষ আপনি। আপনি কি করে আমাকে এরকম কথা বলতে পারেন? আমি কেন বললেন যে আমি যাতে আপনাকে ভুলে যাই, ওই সময়ের কথা ভুলে যাই? আপনার সব কিছু হয়ে গেছে, তারপরও কিভাবে আপনি আমাকে ভুলে যেতে বললেন? আপনি এত নিচে নেমে যেতে পারেন আমি কল্পনাও করতে পারিনি। দেখ নেহা, পাগলামি করিস না। বাস্তবতা কিন্তু অনেক কঠিন। তুই যে কথা বলছিস সেটা শুধুই আবেগ, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন। তোর বাবা আর আমার বাবার সম্পর্ক তুই তো জানিসই। তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। তারপরও যদি শুনতে পারে যে আমাদের সম্পর্কের কথা, তাহলে দুইজনকে সোজা মেরে ফেলবে। বুঝতে পেরেছিস তো? তাই তুই আর এই বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না। সব কিছু মেনে নে। আর আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তো তুই আমাকে যে শাস্তি দিতে চাস সেটা আমি মাথা পেতে নিব, কিন্তু আমাদের বিয়ে হওয়া সম্ভব না। আমাদের এই বিয়ে কেউ কখনো মেনে নেবে না। আমি নিজেই তো মানতে পারতেছি না, তোর মতো একটা পিচ্চি মেয়েকে কিভাবে আমি বিয়ে করব, বউ হিসেবে স্বীকৃতি দেব বলতো? আবিরের কথাগুলো শুনে নেহা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। বিকেলে নরম আলো ব্রিজের ওপর পড়ে চারপাশটাকে শান্ত করে রেখেছিল, কিন্তু তাদের দুজনের মনের ভেতর তখন ঝড় বয়ে যাচ্ছে। নেহার চোখে ধীরে ধীরে জল ভরে উঠল, আর আবিরও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন নিজের কথাগুলোর ভার সে নিজেই সহ্য করতে পারছে না। নেহা এতদিন ধরে যে ভালোবাসা বুকের ভেতর লুকিয়ে রেখেছিল, আজ সেটা প্রকাশ পাওয়ার পর আবার অস্বীকারের দেওয়ালে ধাক্কা খাচ্ছে। তার মনে হচ্ছিল আবির শুধু ভয় আর বাস্তবতার কথা বলছে, কিন্তু তার হৃদয়ের অনুভূতিগুলো বুঝতে চাইছে না। অন্যদিকে আবিরও ভীষণ দ্বিধায় পড়ে গেছে। একদিকে পরিবারের ভয়, সমাজের নিয়ম আর সম্পর্কের জটিলতা, আর অন্যদিকে নেহার চোখে সেই অগাধ ভালোবাসা। সে বুঝতে পারছিল নেহাকে কষ্ট দেওয়ার মতো মানুষ সে নয়, কিন্তু বাস্তবতার কঠিন দেওয়াল তাকে বারবার থামিয়ে দিচ্ছে। ব্রিজের উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছিল, আর সেই বাতাসের সাথে যেন তাদের দুজনে নীরব দীর্ঘশ্বাস মিশে যাচ্ছিল। দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কেউ আর কোনো কথা খুঁজে পেল না। সামনে পথ আছে, কিন্তু সেই পথে
কোন দিকে যাবে সেটা যেন এখন তাদের কারোরই জানা নেই। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। আপনাকে আমি কি দেইনি? আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আপনাকে বিলিয়ে দিয়েছি। এখন আপনি এসে আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছেন। এটা কিন্তু মোটেও ঠিক কাজ করতেছেন না। আমাকে এভাবে একা করে দিয়েন না, আমি এটা মানতে পারবো না, প্লিজ। দেখ, তুই বোঝার চেষ্টা করতেছিস না কেন? তোর আর আমার এই সম্পর্ক কেউ মেনে নেবে না। আমি নিজে যখন মানতে পারতেছি না, তাহলে পরিবার কিভাবে মানবে বল? তারপরও তোর বাবা, আমার বাবার মধ্যে ঝামেলা আছে। তাদের মধ্যে এমনিতেই সব সময় ঝামেলা লেগে থাকে। এর মধ্যে যদি আমরা আবার এই কথা তাদের গিয়ে বলি, তাহলে তোকে আর আমাকে একদম মেরে ফেলবে। সেটা তুই একটু বোঝার চেষ্টা কর। নেহা আর আবির অনেকক্ষণ যাবৎ তারা দুজন একরকম তর্কাতর্কি করতেছিল। নেহাকে আবির কোনোভাবেই বোঝাতে পারছিল না। নেহা শুধু একটাই কথা, সে তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু আবির এটা মানতে পারতেছে না। তার মনে শুধু একটাই ভয়, তার পরিবারের। তারা এভাবে কথা বলতে বলতে হঠাৎ ভাই এসে হাজির। নেহার ভাই নেহাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার না, তুই এখানে কি করছিস আবিরের সঙ্গে? সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোর এখনো বাড়িতে যাওয়ার কোনো চিন্তা নেই? দেখতে চাই। আর আবির, তুই বা এখানে কি করতেছিস? না মানে নেহা আমাকে বলল যে একটু আশেপাশে ঘুরিয়ে আনতে, তাই ওকে আমি এখানে ঘুরতে নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, সমস্যা হবে কেন? তুই নিহাকে একটু ঘুরতে নিয়ে এসেছিস, সেটা তো ভালো। সারাদিন বাড়িতেই বসে থাকে, সবসময় তার বাসায় থাকতে ভালো লাগে না। ভালো করেছিস তাকে সঙ্গে করে নিয়ে এসে। এখন বুঝতে পেরেছিস? তাহলে আর সন্ধ্যা তো হয়ে গেল। নেহা, তাহলে তুই এখন বাসার দিকে চলে যা। আমি আর তোর ভাই একটু আড্ডা দিয়ে বাসার দিকে আসতেছি। যা। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে বাসার দিকে গেলাম। তোমরা তাহলে তাড়াতাড়ি চলে এসো। আবে, তোর এখন কি অবস্থা? তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। সবসময় দেখি অনেক ব্যস্ত থাকি। তো চাকরি বাকরি করার কোনো ইচ্ছা আছে নাকি? নাকি ব্যবসা করবি তোর বাবার সঙ্গে? কি যে করব এখনো ঠিক করিনি, তবে বিজনেস করার ইচ্ছাটা একটু বেশি। চাকরি করতে মন চায় না আমার। এখন বাবার সঙ্গে কথা বলতে হবে। এখনও যেহেতু সময় হয়নি, তাই আর একটু সময় নিতে চাচ্ছি। সময় নিয়ে ছুটির সময় বিজনেসটা শুরু করতে যাচ্ছি। তোর কি অবস্থা এখন? আমার অবস্থা সে আগের মতোই। মাত্র পড়াশোনা শেষ করলাম। এখন দেখি কি করা যায়। চাকরি করবো নাকি অন্য কিছু, নাকি বাবার সঙ্গে দোকানে বসবো, সেটাই ভাবতেছি। এখন দেখি, সবার সঙ্গে কথা বলে যে কোনো একটা ডিসিশন নিব। আচ্ছা, ভালো কথা, আমার একটা বন্ধু আসতেছে, তার সঙ্গে আমার কিছু কথা আছে। তাহলে তুই বাসার দিকে যা, আমি একটু পর আসতেছি। আমার বন্ধু ওই যে আসতেছে। আচ্ছা থাক, পরে আবার দেখা হবে তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সময় হলে আমাকে ফোন দিস। দুইজনে মিলে কোথাও একটা ঘুরে আসব। আমি তাহলে এখন গেলাম। সন্ধ্যা হয়ে গেল, আম্মু আবার বকাবকি করবে। আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস খেয়াল করলাম। আমি তখন বাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি ব্রিজের উপর তোর বোন আর তোর চাচাতো ভাই আবির দাঁড়িয়ে থেকে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছিল। কিন্তু ওরা কি নিয়ে এরকম তর্ক করতেছিল তা আমি ভালো মতো শুনতে পাইনি। আর যখনই ওরা দুজন আমাকে খেয়াল করলো, তখনই কথা বলাটা বন্ধ করে দিল। ওদের মধ্যে আবার কোনো সম্পর্ক চলতেছে না তো? আরে না, কি বলতেছিস এগুলো? এগুলো কখনো সম্ভব না। আবির কখনো কিছু করবে না। নেহা অনেক ছোট, আবির এরকম কোনো কিছুই করবে না আশা করি। তুই হয়তো ভুল কোনো কিছু শুনেছিস বা সন্দেহ করেছিস নিহাকে। নিহাকে তো আবির ঘুরতে নিয়ে এসেছে এখানে। এখন তো আর বন্ধু ছোট বড় দিয়ে কোনো কিছু যায় আসে না। ভালোবাসা হয়ে গেলে সেখানে বড় ছোটর কোনো ম্যাটার করে না। তাই আগে থেকেই একটু সাবধান হয়ে নিস তোরা, পরবর্তীতে আবার যেন কোনো ঝামেলা না হয়ে যায়। হ্যাঁ, তোর কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি মনে করি এরকম কিছু হবে না। আর ওদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। দেখিস না, নিহা আবিরকে ভাইয়া বলে ডাকাডাকি করে। তাহলে এটা আবার কিভাবে সন্দেহ করতে পারে? আমার বলার কথা তাই আমি বললাম। এখন বাকিটা তোর ইচ্ছা, আবার আমিও ভুল থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এগুলা বিষয়ে আর কথা না বলি। হয়তো আমি একটু সন্দেহ বেশি করে ফেলেছি। তাহলে চল একটু দোকানের দিকে গিয়ে চা খেয়ে আসি, তারপরে তুই বাসার দিকে চলে যাস, আমিও বাসার দিকে যাব। আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে চল একটু দোকান থেকে চা খেয়ে একটু আড্ডা দিয়ে আমি বাসার দিকে চলে যাব, তুইও বাসার দিকে চলে যাস। তো আমার আগে দেখতেছে তুই বলে দিলি। যাই হোক, তাহলে চল দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি, কিন্তু আজকের বিলটা কিন্তু তুই দিবি বলে দিলাম।
নেহার ভাই আর নেহার ভাইয়ের বন্ধু দুজন আড্ডা দেওয়া শেষ করে দুজনে বাসার দিকে চলে গেল, কিন্তু নেহার ভাইয়ের মাথার ভিতর তার ওই বন্ধুর কথাগুলোই বারবার শুধু ঘুরপাক খাচ্ছিল। সে ভাবতেছিল তার বন্ধু কি আসলে সত্যি কথা বলতেছে, আবার একটু পরে তার মনে হচ্ছে না এরকম হতে পারে না। এভাবে কথাগুলো ভাবতে ভাবতে সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে দেখে নেহা মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করে নেহাকে, কি ব্যাপার নেহা, কোনো সমস্যা হয়েছে নাকি? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস? কি ব্যাপার নেহা, কোনো সমস্যা হয়েছে নাকি? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়ে থাকলে বল, কিছু লাগবে নাকি তোর? না ভাইয়া, আমার কিছুই হয়নি। এমনিতেই ভালো লাগতেছে না, তাই এখানে এসে বসে আছি। তুমি এখন খাওয়া দাওয়া করবে নাকি আমি তোমার জন্য খাবার দিচ্ছি? না, আমি এখন খাওয়া দাওয়া করবো না, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কথা ভাববো। কিন্তু তুই কিন্তু আমার কথাগুলো এড়িয়ে যাচ্ছিস। আমি তোকে বললাম তোর মন খারাপ কি যেন আমি তোকে বললাম তোর মন খারাপ কি জানো? তুই আমাকে খাবারের কথা বলতেছিস, সত্যি করে বলতো তোর কি কিছু হয়েছে? তুই তো কখনো এভাবে মন খারাপ করে বসে থাকিস না। তুই তো সবসময় বাড়ি মাথায় তুলে রাখিস। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি বলতো? আসলে ভাইয়া কিছুই হয়নি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করতেছো। আমার যদি কিছু হতো তাহলে অবশ্যই আমি তোমাকে বলতাম, না হলে মাকে বলতাম। কিন্তু আমার তো কিছুই হয়নি, তাহলে তোমাকে কি বলবো বলো? শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করতেছো। যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, যদি কিছু হয়েও থাকে বললি না। পরে যদি আবার এটা নিয়ে কোনো বড় আকারের সমস্যা হয়ে যায় তখন কিন্তু বললেও আমি সমাধান করতে পারবো না। আর যদি কিছু না হয় সেটাই ভালো, তোকে বেশি কিছু বললাম না তোকে। আমি কিভাবে ভাইয়াকে এই কথাগুলো বলবো যে আমি আবিরকে ভালোবাসি, আবিরের সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে? আবির বাসায় গিয়ে অনেক গভীরভাবে ভাবতেছিল। সে নেহার সঙ্গে কাজটা ঠিক করেনি। সে এখন অনেক অনুতপ্ত। সে বুঝতে পারছিল তার অনেক বড় ভুল হয়েছে। তাই ও বিষয়টি নিয়ে পরামর্শ করতে তার বন্ধু শাকিলকে ফোন করে, তার বাসায় আসতে বলে। শাকিলও আর দেরি না করে সরাসরি তার বাসায় চলে আসে। কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? এত ইমার্জেন্সি ডেকে নিয়ে আসলি আমাকে? বন্ধু, আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? আবার নতুন করে কোনো ঝামেলা করিসনি তো কারো সঙ্গে? আরে না, কোনো ঝামেলা না। আমার চাচাতো বোন আছে না, নেহা। ও, ওই পিচ্চি পাকনার কথা বলতেছিস? নাকি ওর আবার কিছু হয়েছে? নেহা আমার রুমে এসেছিল। তুই তো জানিসই ও আমাকে অনেক পছন্দ করে। সব সময় শুধু একই কথা বলে আমাকে। কিন্তু জানিস, ওকে আমি কখনোই ভালোবাসার চোখে দেখতে পারবো না। কিন্তু আজকে কি হয়েছিল আমার জানি না। নেহার সঙ্গে আমি খারাপ কাজ করে ফেলেছি। তখন আমার মাথা কাজ করতেছিল না, নিজেকে ধরে রাখতে পারিনি, তাই হয়ে গেছে। এখন কি করব বলতো? নেহাকে এই বিষয়গুলো ভুলে যেতে বললে ও অনেক কান্নাকাটি করে। ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। এখন আমি কি করব? শাকিল আবিরের কথাগুলো শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। শাকিল বুঝতে পারছিল না আবিরকে এখন কি বলবে সে। কি বলতেছিস বন্ধু? তাই বলে এগুলো করবি তুই? এটা তোর থেকে আমি আশা করিনি। ও ছোট্ট একটা মেয়ে। সেজন্য তো বলতেছি, আমার অনেক খারাপ লাগতেছে। এখন আমি কি করব? এখন আমার মাথায় আর অন্য কিছুই আসতেছে না। আমার মাথায় শুধু একটা কথাই চলতেছে, সেটা হচ্ছে তোর এখন নেহাকে বিয়ে করতে হবে। তা না হলে কিন্তু এই পাপ তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শাকিলের কথাগুলো শুনে আবির একদম স্তব্ধ হয়ে যায়। কিভাবে কি করবে সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। কারণ নেহার বাবার সঙ্গে আবিরের বাবার সম্পর্ক তেমন একটা ভালো না। এর মধ্যে সে এরকম একটা কাজ করে ফেলেছে। এখন যদি দুই পরিবার এটা জানতে পারে তাহলে এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা তৈরি হবে। আবির শাকিলকে বলে, বন্ধু, কি বলতেছিস? তুই তো সবই জানিস আমাদের দুই পরিবারের মধ্যে কেমন সম্পর্ক। এই বিয়ে কেউ মেনে নেবে বল? এই সমস্যার সমাধান করার মতো আর দ্বিতীয় কোনো উপায় আমার নেই বন্ধু। সত্যি আমার বলতে হবে, আমি তোকে মিথ্যা কোনো আশ্বাস দিতে পারবো না। যেটা সত্যি সেটা সত্যি বলতেছি তোকে। কিভাবে কি করব বন্ধু, কিছুই বুঝতে পারতেছি না। এখন আমারও কেন জানি না নেহার প্রতি একটু একটু করে মায়া জন্মাতে শুরু করতেছে। আমার মনে হচ্ছে নেহাকে আমার এভাবে ঠকানো উচিত হচ্ছে না। তোর কথা শুনে তো আমার বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে গেল। আমার এখন মনে হচ্ছে মেয়েটাকে আসলে আমার বিয়ে করা উচিত। নেহাকে কষ্ট দিয়ে একটু দেরিতে হলেও তুই যে বিষয়টা বুঝতে পেরেছিস, এটাই অনেক কিছু। তাহলে এটাকে নিয়ে ভাবতে হবে না। তাহলে এটা নিয়ে ভাবতে হবে
কিভাবে দুই পরিবারকে রাজি করিয়ে তোদের পারিবারিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করানো যায়। কথাটা শুনে আবির যেন চিন্তার সাগরে ডুবে গেল। আবির ভাবতে শুরু করলো এই ঝড়টা সে কীভাবে সামাল দিবে, কারণ সে জানে তার পরিবার এটা সহজে মেনে নিবে না। এই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে তাদের অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরও সম্ভব হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়ে গেছে। ঠিক আছে বন্ধু, এই বিষয়টা নিয়ে কালকে বিস্তারিতভাবে কথা বলবো। আর আমি নেহার সঙ্গে কথা বলে ওকে সরি বলে নিব। ওর সঙ্গে সম্পর্ক পূর্ণ স্থাপনের চেষ্টা করব আমি। অবশ্যই বন্ধু, তুই নিয়ার কাছে গিয়ে ক্ষমা চাবি, ওকে আবার তোর নিজের কাছে টেনে নিবি, তাহলে দেখবি ও সব কিছু ভুলেই যাবে, আবার তোকে ভালোবাসতে শুরু করবে। আর কোনো ভুল করিস না। অবশ্যই বন্ধু, আমি আর কোনো ভুল করতেছি না। যা ভুল করার সেটা করে ফেলেছি, আর আমি কোনো ভুল করতে রাজি নই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি বাসায় গেলাম, কালকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। কালকে দেখা করিস আমার সঙ্গে। শাকিল তার বাসায় চলে গেল। আবির ফোনটা বের করে ভাবতেছিল সে কি করবে, নেহাকে ফোন করবে নাকি করবে না। অনেক ভাবার পরে সে নেহাকে ফোন করে। ওদিকে নেহা আবিরের ফোন দেখে অবাক হয়ে গেল। আবির কেন তাকে এত রাতে ফোন করেছে। সে প্রথমবার ফোনটা রিসিভ করেনি, কিন্তু পরের বার যখন আবির আবার ফোন করে তখন সে কিছুক্ষণ ভেবে ফোনটা রিসিভ করে। কি ব্যাপার আবির ভাই, আপনি আমাকে হঠাৎ ফোন করলেন? আপনি তো আমাকে তখন সবকিছু ভুলে যেতে বললেন। নেহা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কোন ভুল হয়েছে যে ভুলের কথা আপনি বলতেছেন? সেটা আমি কখনোই ভুলতে পারবো না, কিন্তু আপনার প্রতি আর আমার কোনো রাগ অভিমান নেই। আপনি আপনার মতো ভালো থাকবেন, আমি যেরকমই থাকি সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। নেহা, আমি তোমাকে সেজন্য ফোন করিনি। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমাকে আমি আবার আমার কাছে ফিরিয়ে আনবো, এমনকি সারা জীবনের জন্য আমার কাছে রাখবো। তুমি কি আমার কাছে আসতে রাজি? কথাটা শুনে নেহা খুশিতে আত্মহারা হয়ে গেল। সে বুঝতে পারছিল না হঠাৎ আবিরের এরকম পরিবর্তন দেখে। আবির তো তাকে ভুলে যেতে বলেছিল, কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে সে আবার তাকে ফিরিয়ে নিতে চাচ্ছে। নেহা আবিরকে জিজ্ঞেস করলো, আবির ভাইয়া, তুমি তো আমাকে ভালোবাসো না বলেছিলে, তাহলে হঠাৎ কি হলো যে তুমি আবার তোমার কাছে টেনে নিচ্ছ আমাকে? নাকি তোমার এখানে অন্য কোনো মতলব আছে? নেহা, এটা তুমি কেমন কথা বললে? তুমি কি আমাকে এতই খারাপ ভাবো যে সব সময় আমি আমার খারাপ দিকটাই তো চোখে পড়ে? আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি, ওর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এটার জন্য আমি অনেক গিল্টি ফিল করতেছি, সেজন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার কাছে তোমাকে টেনে নিচ্ছি। এটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আবার আমাকে আপনার কাছে ফিরিয়ে নিচ্ছেন। আপনাকে আমি কত ভালোবাসি সেটা আপনাকে কোনোভাবে বোঝানো সম্ভব না। আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, শুধু আপনি আমাকে ছেড়ে যায়েন না, মিথ্যা আশ্বাস দিয়েন না। আর কখনোই তোমাকে ছেড়ে যাব না। আজকে থেকে তোমাকে আমি পার্মানেন্টলি আমার করে রাখবো। তুমি একটা কাজ করতে পারবে, কালকে আমার সঙ্গে দেখা করতে পারবে। কোথায় দেখা করতে হবে বলুন, আমি সেখানে চলে যাব। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্বেগ হয়ে আছি। একটা কাজ কইরো, কালকে আমাদের পাশের এলাকায় যে একটা ছোট পার্ক আছে না, সেখানে দেখা কইরো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে সকাল সকাল চলে যাব। পরে যেন আবার এই সিদ্ধান্ত পরিবর্তন না হয়। আমি অনেক এক্সাইটেড আপনার সঙ্গে দেখা করতে। যদি পরে দেখা না করেন আমি খুব কষ্ট পাবো। না না, আমি যে কথা বলেছি সেটাই হবে। আমি তোমাকে বলছি দেখা করব মানে তোমার সঙ্গে দেখা করব, কিন্তু অনেক সাবধানের সঙ্গে এসো, কেউ যেন দেখে না ফেলে। বুঝতে পেরেছো তো? আর এখন তাহলে রাখলাম, রাত অনেক হয়ে গেছে, ঘুমাও। কালকে সকালে তাহলে দেখা হচ্ছে। গুড নাইট। আবির আর নেহা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেহা সবার আগে পার্কে গিয়ে অপেক্ষা করছে আবিরের জন্য। আবিরও তাড়াহুড়ো করে পার্কের দিকে চলে গেল। আবির পার্কে ঢুকে দেখে নেহা পার্কের এক কোণে বসে চুপচাপ আছে। বসে থেকে তার জন্য অপেক্ষা করতেছে। নেহার পাশে গিয়ে নেহাকে ডাক দিল। নেহা বলে, কি ব্যাপার, আপনারা তো দেরি হলো কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করতেছি রোদের মধ্যে, আপনার কোনো খোঁজ খবরই নেই। আর বইলো না, বের হইতে একটু লেট হয়ে গেছে। না খেয়ে আসতে চাইলাম, কিন্তু আম্মু না খেয়ে আসতে দিচ্ছিল না, তাই খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে। একটা কথা বলবো আপনাকে, শুনতে হবে কিন্তু। হ্যাঁ বলো, সমস্যা নাই। শুনবো না কেন?
কি বলতে চাও? একটু আমার পাশে এসে বসবেন? আপনার কাঁধে মাথা রাখতে ইচ্ছে হচ্ছে আমার। এটা কোনো কথা বললে? এরকম সামান্য একটা বিষয়ের জন্য আমাকে আবার বলতে হয়? আবি সঙ্গে সঙ্গে গিয়ে নেহার গা ঘেঁষে বসে পড়ল। আবি নেহার পাশে বসার সঙ্গে সঙ্গে নেহার গা শিউরে উঠল। নেহার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেতে শুরু করলো। এই একটা অন্যরকম অনুভূতি। নেহা আবিরের কাঁধে মাথা রেখে স্বস্তি নিঃশ্বাস ফেলতেছিল। এভাবে অনেকক্ষণ তারা একে অপরের সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটায়। দুজনেই একটু একটু লজ্জা পাচ্ছিল, কারণ এই প্রথম তারা এভাবে দেখা করতেছে। এর আগে কখনোই এরকম সময় কাটেনি তাদের। আচ্ছা, তাহলে আপনি কি ভাবলেন? কিছুই তো বললেন না আমাকে আসার পরে। কি করব আমি কিছুই তো বুঝতে পারতেছি না। তুমি কিছু পরামর্শ দাও। শেষমেশ আমার থেকে পরামর্শ নেবেন? আমি পিচ্ছি একটা মানুষ, আমার মাথায় কি এত বুদ্ধি আছে নাকি? আপনি একটু ভেবে দেখুন না। আমার মাথায় তো কিছু আসতেছে না। কিভাবে কি করব একদমই বুঝতে পারতেছি না। কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম। না, কোনো হিসেবেই তো মিলতেছে না। আচ্ছা, পালিয়ে বিয়ে করলে কেমন হয়? আমার কাছে জমানো অনেক টাকা আছে, আর আপনি কিছু নিয়েন। কিছুদিন পালিয়ে গিয়ে থাকলে এমনিতেই সবাই মেনে নেবে আমার মনে হয়। আরে কি বলতেছো এগুলা? মাথা মোটা। একটু যদি আমরা পালিয়ে বিয়ে করি আমরা তো সুখী হতে পারবো না, পরিবারের দোয়া ভালোবাসা ছাড়া। আর এর থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা পালিয়ে গেলে আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। সবাই আমাদের পরিবারকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে। তখন তোমার আর আমার কেমন লাগবে বলো? এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আর কি করলে আমাদের দুই পরিবার সহজে আমাদেরকে মেনে নেবে সেরকম একটা আইডিয়া বের করুন আপনি। নেহার কথা শুনে আবি খুব গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলো। অনেকক্ষণ ভাবার পরও আবি যখন কিছুই বুঝতে পারছিল না, তখন নেহার মাথায় একটা প্ল্যান আসে। নেহার সঙ্গে সঙ্গে বলে ওঠে আবিকে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমার মনে হচ্ছে এটা করলে একটু হলেও আমরা সাকসেস হব। কিন্তু সেটা কি আমাকে একটু বলো শুনি। দেখি কি বুদ্ধি বের করলে তুমি এতক্ষণ পর। চলুন আজকে আমরা রাতে দেখা করি। এখানে কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের পরিবারকে আমাদের বিয়ের জন্য রাজি করাবো। আর তুমি এখানে দেখা করার কথা বলতেছো রাতে। আপনি আমার কথা বলছেননি, আমি বলতে চাচ্ছি আমরা রাতে দেখা করি। রাতে দেখা করে আমরা ইচ্ছাকৃতভাবে একটু জোরে কথা বলবো, যাতে আমাদের পরিবারের মানুষ শুনতে পায়। পরে সবাই যখন এসে দেখবে আমি আর আপনি একই রুমে আছি, তাও আবার এত রাতে, তখন সবাই এমনিতেই বুঝে যাবে যে আমাদের মধ্যে কিছু একটা সম্পর্ক চলতেছে। তখন আমরা আমাদের সম্পর্কটা তারা মেনে নেবে। আমার মনে হচ্ছে এটা করলেই বেটার হবে। কিন্তু যদি উল্টো কিছু হয়ে যায় তখন আমরা কি করব বলো তো? আমার তো অনেক ভয় লাগতেছে তোমার কথা শুনে। এরকম ডেঞ্জারাস বুদ্ধি তোমার মাথায় আসলো কিভাবে? কি সব কথা বলেন আপনি? আগে বলুন যে প্ল্যানটা কেমন। যদি ভালো হয় তাহলে আজকে এটা অ্যাপ্লাই করব আমরা। প্রথমে তো তুমি আমাকে আপনি করে বলা বাদ দাও। আজকে থেকে তুমি বলার অভ্যাস করো, বুঝতে পেরেছো? তো আপনি ডাক আমার পছন্দ হয় না, তাও আবার তোমার মুখ থেকে। তুমি এখন থেকে আমাকে তুমি করে ডাকবে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তাহলে আমি তোমাকে তুমি করে বলবো, কিন্তু একটু সময় লাগবে অভ্যস্ত হতে। কিন্তু তুমি যে প্ল্যানটা করলে এটাতে আমার অনেক ভয় হচ্ছে। যদি কোনো ঝামেলা ক্রিয়েট হয়ে যায় তখন কি হবে? তুমি এত ভীতু কেন বলো তো? এত ভয় পেলে হবে? আগে চেষ্টা করে দেখতে হবে না? কষ্ট না করলে কেষ্ট মিলে না। রিস্ক আমাদের নিতেই হবে। ঠিক আছে, তুই পিচ্ছি একটা মেয়ে হয়ে যদি এত সাহস দেখাতে পারো তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। আজকে রাতে তাহলে আমরা দেখা করতেছি। ঠিক আছে, ভালোভাবে প্রস্তুত হয়ে নিও। আবার মারও কিন্তু খাওয়া লাগতে পারে আমাদের, তাই আগে থেকেই সাবধান হয়ে আসবেন। ভয় পেলে কিন্তু চলবে না। তার দুজন পরামর্শ করা শেষ করে যে যার মতো বাসার দিকে চলে গেল। আবির এই বিষয়টা নিয়ে অনেক টেনশনে পড়ে গেল। তার বাবাকে দেখে অনেক ভয় পায়। তার বাবা যদি এরকম কিছু শুনতে পায় তাহলে যে কি করবে সেটা ভেবে সে ভয়ে কাতরাচ্ছে। এদিকে নেহা কি বলবে তাদের পরিবারের সামনে সেগুলো ভালোভাবে মাথায় নিচ্ছিল। নেহা অনেক সাহসের পরিচয় দিচ্ছিল, কিন্তু আবির একটু ভয় পাচ্ছিল। কি ব্যাপার, তুমি কি রেডি আছো? পরে যেন আবার সুর পাল্টে ফেলো না, তাহলে কিন্তু সব প্ল্যান ভেস্তে যাবে। না, চিন্তা করতে হবে না, আমি রেডি আছি। কিন্তু একটু রাত হোক, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। তো আগে গিয়ে তোমার সঙ্গে একটু রোম্যান্স করব, তারপরে প্ল্যান অনুযায়ী কাজ করব। আবার রোম্যান্স করতে হবে না। যেহেতু
যেহেতু তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছি, তাহলে সময়টা কাজে লাগিয়ে তোমার সঙ্গে যদি একটু একান্ত সময় কাটাতে পারি, তাহলে সেটা স্মৃতির দেয়ালে খচিত হয়ে থাকবে। না করলে হয় না নাকি? আচ্ছা ঠিক আছে, আগে আসো, সেটা পরে দেখা যাবে। নেহার এখন একটু একটু ভয় হতে শুরু করে। আবিরও একটু ভয় ভয় আছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিতে চাচ্ছে না যে তারা দুজনই ভয় পাচ্ছে। তারা দুজন দুজনকে অনেক সাহস দিচ্ছে। ফোনটা রেখে দিয়ে আবির সময়ের অপেক্ষা করতেছিল। ইতিমধ্যে নিহার SMS তাকে দ্রুত যেতে বলল, কারণ রাত তখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। এখনই সময়, তাই আবির আর দেরি না করে দ্রুত নেহার বাসায় চলে গেল। গিয়ে দেখে নেহা অনেক সুন্দর একটা কালো শাড়ি পরে বসে আছে বিছানার উপরে। নেহাকে এরকম কালো শাড়িটা দেখে আবি যেন মুগ্ধ হয়ে গেল। আবি দৌড়ে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। আবি যেন পাগলা ঘোড়ার মতো উত্তেজিত হয়ে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, নেহার ওপরে ঝাঁপিয়ে পড়ল। বিছানার উপর শুয়ে নেহার হাত দুটি চেপে ধরল, নেহাকে লিপ কিস করতে শুরু করলো। নেহা আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। তারা দুজন দুজনকে আপন করে নিচ্ছিল ভালোবাসার সাগরে। অতল গভীরে যেন তলিয়ে গেল দুজন দুজনকে। অনেকক্ষণ ভালোবাসা দেওয়ার পর নেহা উঠে কাপড় চেঞ্জ করে 3 পিস পরে নিল। আবিরও তার জামা কাপড়গুলো পরে নিল। তাদের জামা কাপড় পরা শেষ হলে নেহা বলল, তাহলে এখন আমরা একটু জোরে জোরে কথা বলি নাকি? তাহলে আব্বু আম্মু ভাইয়া সব শুনতে পাবে। এখন আর ভয় পেয়ে কী হবে? ঠিক আছে, তুমি তোমার মতো কথা বলো, আমি আমার মতো কথা বলতেছি, যাতে তাদের কানে আমাদের কথাগুলো পৌঁছে যায়। প্ল্যান মোতাবেক দুজন ঘরের মধ্যে জোরে জোরে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। নেহার ভাই জেগে উঠে বাইরে বের হয়ে শুনতে পারে নেহার ঘর থেকে কথাগুলো আসতেছে। নেহার ঘরে বাইরে দাঁড়িয়ে সে বুঝতে পারেনি আর ঘরে কোনো ছেলে মানুষ আছে, তাই সে দ্রুত গিয়ে তার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসে। নিয়ে এসে নেহার রুমে দরজা নক করতে শুরু করে। নেহা অনেক ভয়ে দরজাটা খুলে দিলেই তার ভাই ঘরে উকি দিয়ে দেখে আবি বিছানায় বসে আছে। কি ব্যাপার নেহা, এটা কি করতেছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? ভাইয়া আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, কিন্তু তোমরা না করো না প্লিজ। শুনছো আপু তোমার মেয়ের কথা কি বলতেছে? আর তুই যার সঙ্গে রিলেশন করেছিস আবার এত রাতে দেখা করতেছিস, আবার ভাইয়ের মতো আমাকে বলতেছিস ওকে তুই বিয়েও করবি? তোর লজ্জা নেই? ও তো বেকার, কোনো চাকরি করে না, ও তোকে বিয়ে করে কিভাবে খাওয়াবে? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলেছিস? আমাদের আড়ালে তোকে তো আজকে মেরেই ফেলবো। নেহার আব্বু আবিকে মারতে গেলে নেহার ভাই তার বাবাকে কোনোভাবে আটকে দেয়। নেহার ভাই বলতে লাগলো, আপু দেখো, রাত 2টা বাজে, এখন যদি আমরা আমাদের বাড়িতে এরকম উচ্চস্বরে কথা বলি তাহলে আশেপাশের মানুষ সবাই বুঝে যাবে যে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে। তখন যদি সবাই চলে আসে তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে, আমাদের সম্মান নিয়ে টানাটানি করে যাবে। তাহলে কি এখন এইভাবেই হাত গুটিয়ে বসে থাকবো? নেহার আম্মু, তুমি তাড়াতাড়ি গিয়ে আবিরের আব্বু আম্মুকে ডেকে নিয়ে এসো। আজকে এখানেই সব ফয়সালা হবে। ওর এত বড় সাহস কোথা থেকে পায়? নেহার আব্বুর কথা শুনে নেহার আম্মু দৌড়তে গিয়ে আবিরের আব্বু আর আম্মুকে ডেকে নিয়ে আসে। আবিরের আব্বু আম্মু এগুলো দেখে তাদের মাথায় যেন রক্ত উঠে যায়। আবিরের আব্বু আবিরকে গিয়ে সজোরে দুগালে 2টা থাপ্পড় মারে, কিন্তু নেহার সামনে চলে আসলে আবিরের আব্বু আর আবিকে আঘাত করতে পারে না। চাচু প্লিজ মারবেন না, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলতেছিস? তোদের মাথা ঠিক আছে? এই বিয়ে কখনো সম্ভব না। তোরা চাচাতো ভাই বোন, সেটা মাথায় আছে কি তোদের? আব্বু, তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নাও। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমরাই একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। আবির তোর থেকে এরকম ব্যবহার আশা করিনি। তুই তো নেহাকে তোর নিজের বোনের মতো করে রাখতিস, কিন্তু তুই নেহার সঙ্গে এই সম্পর্ক কিভাবে করলি? তোর কি বিবেকে বাধা দিল না? সম্পর্ক করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। আমাকে তুই প্লিজ খারাপ ভাবিস না। আমি অনেক ভেবে চিন্তেই নেহার সঙ্গে সম্পর্ক করেছি। তুই আমার সঙ্গে কোনো কথাই বলিস না, তোর সঙ্গে আমার তুই আমার সঙ্গে কোনো কথাই বলিস না, তোর সঙ্গে আমার আর কোনো কথা নেই। যা যা করার তা তো করেই ফেলেছিস। এখন এখানে চাচু আছে, আব্বু আছে, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। ভাই, তাহলে কি করবে বলো? এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। ভেবেচিন্তে বল কি করবে এখন। আমি তো বুঝতে পারছি না কি করব এখন। ওরা তো পাগলামি করতাছে, তাহলে আমাদের এখন কি করলে ভালো হয়? কেউ বুঝতে পারছে না এই বিষয়টা এখন কিভাবে সমাধান করবে। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারা একটা সিদ্ধান্তে আসে।
আমার মনে হচ্ছে এখন নেহাকে কিছুদিন পর নানার বাসায় রেখে আসব, তারপরে দ্রুত ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দিব। এটা তুমি একদম ঠিক কথা বলেছো, এটাই করতে হবে, এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। এখন তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছো, তাহলে এটাই করো। তোমরা যেহেতু নেহাকে নেহার নানা বাড়িতে রেখে আসতে যাচ্ছ, তাহলে আবিরকে তো অন্য কোথাও দিতে হবে না, আমাদের এখানেই থাকুক। না, আমার মনে হয় আবিরকেও ওর মামার বাসায় রেখে আসলে ভালো হবে। বেশি বুঝো না, নেহা তো এখান থেকে যাচ্ছে, তাহলে আবিরকে অন্য কোথাও দিতে হবে না, আবির এখানেই থাকুক। তার সিদ্ধান্ত নেওয়ার পর আবিরের আব্বু আম্মু আবিরকে সেখান থেকে নিয়ে যেতে লাগলো। আবির অনেক রিকোয়েস্ট করলো তার আব্বু আম্মুকে, কিন্তু তার আব্বু আম্মু কোনোভাবেই তাদের বিয়ে দিতে রাজি নয়। এদিকে নেহা তার আব্বু আম্মুর পা ধরে কান্না করতে লাগলো, কিন্তু তার আব্বু আম্মু কোনোভাবেই নেহার কথা শুনলো না। আবিরকে বাসায় নিয়ে চলে গেল, আর নেহাকে পরের দিন সকালে নেহার ভাই তার নানু বাসায় রেখে আসলো। তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে যাতে সে আবিরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। আবির নেহাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। সে সবসময় শুধু নেহার কথাই ভাবে। নেহার কথা ভেবে ভেবে সে খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে, সবসময় শুধু ঘরের মধ্যে শুয়ে থাকে। দুজনে যোগাযোগ হয়নি, 1 মাসের মতো হয়ে গেছে। আবিরের এরকম অবস্থা দেখে আবিরের আম্মু তার বন্ধু শাকিলকে তাদের বাসায় আসতে বলে। আবিরের সঙ্গে কথা বলে আবিরকে বোঝাতে বলে। আন্টি, আবির কি এখনো রুমে শুয়ে আছে নাকি? হ্যাঁ বাবা, আবির এখনো রুমে শুয়ে আছে। তুমি যাও, ওকে একটু বোঝানোর চেষ্টা করো, ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, সারাক্ষণ শুধু রুমের মধ্যে শুয়ে থাকে। এভাবে চলতে থাকলেও তো ও অসুস্থ হয়ে যাবে। শাকিল সঙ্গে সঙ্গে রুমের ভিতর গিয়ে দেখে আবির শুয়ে আছে। নিশ্চুপভাবে আবির মনে মনে কিছু একটা ভাবতেছিল, তখনই শাকিল আবিরকে ডাক দেয়। আবির, কি হয়েছে তোর বন্ধু? তুই এরকম শুকিয়ে গেছিস কেন? আন্টি বললো তুই নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। এভাবে চলতে থাকলে তো তুই তো আরও অসুস্থ হয়ে পড়বি। তাতে আমার কোনো প্রবলেম নাই, আমি তো চাই মারা যেতে, কিন্তু আমাদের ধর্মে তো আত্মহত্যা মহাপাপ, সেজন্য আত্মহত্যা করতে পারি না, তাই নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছি। পরিবারের সিদ্ধান্তই জিতে যাক, আমি না হয় হেরে যাই, তাদেরকে কষ্ট দিয়ে আমি পালিয়ে বিয়ে করতে চাই না। যদি তাই চাইতাম তাহলে অনেক আগেই বিয়ে করে নিতাম, কিন্তু আমি সেটা কখনোই চাই না। চেয়েছি পরিবারের দোয়া নিয়ে বিয়ে করতে। দেখ, তুই যদি এরকম না খেয়ে থাকিস তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি। এখন তোকে শক্ত হতে হবে, কিভাবে পরিবারের সবাইকে রাজি করানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। তা না হলে তুই সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকবিস। এটা কোনো কথা? আমার ফোনও ধরিস না কয়েকদিন ধরে, আমি এই সময় পাচ্ছি না। আমার ফোনও ধরতেছিস না কয়েকদিন ধরে, আমি এই সময় পাচ্ছি না তোর বাসায় আসার জন্য। কালকে আন্টি ফোন দিয়ে আসতে বলছিল, আজকে চলে এসেছি, কিন্তু এসে দেখতেছি সব কিছুই উল্টাপাল্টা। বন্ধু, সত্যি বলতে আমার আর কিছুই ভালো লাগে না, তাই আমি সব সময় বাসায় থাকি। বাইরে যেতে এখন আমার বিরক্ত লাগে। বাইরে গেলে এখন নেহার কথা মনে পড়ে। আমি তো খুব বড় দামি কিছু চাইনি, আমি তো চেয়েছিলাম নেহাকে বিয়ে করতে। আমার পরিবার সেটাই মেনে নিল না। আচ্ছা তুই এখন খাওয়া দাওয়া করে তারপর তোকে নিয়ে আমি বের হব। সেখানে গিয়ে আমরা প্ল্যান করব, তুই চিন্তা করিস না, আমি তোর পাশেই আছি। তোর আর নেহাকে বিয়ে করিয়েই ছাড়বো আমি। সত্যি বলতেছিস তুই পারবি? এগুলা যদি পারিস তাহলে আমি তোর কথা শুনতে রাজি আছি। আমি এখানে বসে আছি, তুই আগে গোসল দিয়ে মাথা ঠান্ডা কর, তারপর খাওয়া দাওয়া করে চল আমরা বের হচ্ছি। শাকিলের কথা শুনে আবির একটু নরম হলে সে তার বন্ধুর কথা মতো গিয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে তারা দুজন গিয়ে একটা চায়ের দোকানে বসলো। চা অর্ডার করে তার আসল কথাতে ফিরে গেল। আচ্ছা, নেহা কোথায়? ওকে তো অনেক দিন হয়ে গেল দেখি না, ও এখন কোথায় আছে? ওকে কি অন্য কোনো জায়গায় রেখে এসেছে নাকি? তুই একদম ঠিক বুঝেছিস, নেহাকে ওর নানুর বাসায় রেখে এসেছে যাতে আমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে না পারে, আর ওর ফোনটাও কেড়ে নিয়েছে যাতে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পারে। এখন আমি কিভাবে নেহার সঙ্গে যোগাযোগ করব বল? আচ্ছা, ওর নানুর বাড়ির কি কারোর সঙ্গেই তোর যোগাযোগ নেই নাকি? যোগাযোগ বলতে আমি ওর মামাতো ভাইকে একটু চিনি। ওর মামাতো ভাই আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে,
কিন্তু আমি তো এভাবে ভেবে দেখিনি। কিন্তু ওর মামাতো ভাইকে যদি ফোনও দেই, ও তো নেহার সঙ্গে কথা বলতে দিবে না, কারণ ওকে তো সব কিছু বলেছে ওরা। সবই তো বুঝতে পারলাম, কিন্তু একটাবার চেষ্টা করতে সমস্যা কি? তুই তো এখন একটাবার চেষ্টা করিসনি। একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ তোর সঙ্গে কথা বলে নাকি। আচ্ছা, দেখতে হবে। ফেসবুকে আইডি খুঁজে বের করতে হবে। দাঁড়া, আমি আইডিটা খুঁজে বের করতেছি। আবির কিছুক্ষণ ফেসবুক আইডি খোঁজার পরে সে অবশেষে আইডিটা পেয়ে যায় এবং মেসেঞ্জারে ফোন করে। ফোনটা রিসিভ করার পর ওই পাশ থেকে নেহার মামাতো ভাই বলে, আরে আবির, কেমন আছো তুমি? হঠাৎ মনে পড়লো। ও আচ্ছা, বুঝতে পারছি কি জন্য আমাকে মনে পড়েছে। সবই যখন তুমি বুঝতে পেরেছো, তাহলে একটু কি নেহার সঙ্গে আমাকে কথা বলার সুযোগ করে দিতে পারবে? ওকে আমি অনেক মিস করতেছি। তুমি তো শুধু মিস করতেছো, আর নেহা প্রায় প্রতিদিনই আমাকে শুধু বলে যে তোমার সঙ্গে কথা বলিয়ে দিতে, কিন্তু বাড়িতে সবসময় আব্বু আম্মু থাকে, তাই কথা বলানো পসিবল হয় না। কিন্তু একটা জিনিস পসিবল, কালকে আমাকে আম্মু বলেছে যে নেহাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসতে, তাহলে ওর মন ভালো থাকবে। এখন তুমি যদি চাও তাহলে ওর সঙ্গে একটা ক্যাফেতে দেখা করতে পারবে। আমি নেহাকে সঙ্গে করে নিয়ে যাব, কেউ জানতেও পারবে না। সত্যি এটা করতে পারবে? যদি করতে পারো তাহলে তোমার প্রতি আমি কৃতজ্ঞ থাকব সারা জীবন। তাহলে একটা কাজ করো, আমার কাছে আজকে অফ ডে, বাড়িতে ফ্রি ফ্রি বসে আছি, তার থেকে তোমার যদি সময় থাকে তাহলে আজকে আসো এদিকে একটা ক্যাফেতে। কি বলো তুমি? ভাই, তুমি যে আমার এত উপকার করবে আমি কল্পনাও করতে পারিনি। আমি এক্ষুনি আমার বন্ধুকে নিয়ে আসতেছি। তুমি তাহলে নেহাকে আগে নিয়ে বের হও, আমার 30 মিনিট সময় লাগবে। আমি ওখানে গিয়ে তোমাকে ফোন করতেছি। আবির ফোনটা রেখে দিয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। নেহার মুখটা অনেকদিন পর সে দেখতে পারবে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর নেহাকে দেখার অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আবিরের মধ্যে। সে আর তার বন্ধু বেশি দেরি না করে দ্রুত ওই ক্যাফেতে চলে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরই ক্যাফের মধ্যে নেহা প্রবেশ করতে লাগলো। নেহাকে দেখে আবির আর নিজেকে ধরে রাখতে পারল না, দৌড়ে গিয়ে নেহাকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে। নেহা তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। অনেকক্ষণ তারা এভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল। কিছুক্ষণ পর নেহা বলে, কেমন আছো আবির? অনেকদিন পর তোমাকে দেখলাম, কত যে ভালো লাগতেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুমি এত শুকিয়ে গেছো কেন? মনে হচ্ছে কিছুই খাওনি। আমাকে নিয়ে খুব চিন্তা করতেছো তুমি, তাই না? শুধু আমার কথা বললে, নিজের কথা তো বললে না। তুমিও তো অনেক শুকিয়ে গেছো। হয়তো সব সময় আমাকে নিয়ে ভেবেছো, ঠিক মতো খাওয়া দাওয়াটা করনি। আমার তো বিয়ের কথা চলতেছে, ছেলেপক্ষ আমাকে দেখেও গেছে। হয়তো আমাকে জোর করে কিছুদিনের মধ্যে বিয়ে দিয়ে দিবে। কি বলতেছো? এটা আমি কখনোই হতে দেব না। যতদিন আমার জান আছে আমি কখনোই অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে মেনে নিতে পারবো না। আচ্ছা আবির, তোমরা কিছু একটা প্ল্যান করো। এভাবে যদি হাতে উঠে বসে থাকো তাহলে তো নেহার বিয়ে হয়ে যাবে। তুমি কিছু একটা করতেছ না কেন? আমি ওকে সেটাই বলতেছিলাম, কিন্তু আমার কথা তো শুনতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্টের পর ওকে বাহিরে নিয়ে এসেছি। আজকে যে করেই হোক একটা প্ল্যান বানাতেই হবে, যাতে খুব সহজেই নেহা আর আবিরের বিয়েটা হয়ে যায়। নেহা, তাহলে তো হাতে সময় নেই। তাহলে যদি দেখা হয় তাহলে বিয়ের দিন দেখা হবে। আমি যেভাবেই হোক তোমার বিয়েটা আটকানোর চেষ্টা করতেছি। তোমাকে যদি কেউ বিয়ে করে সেই লাকি মানুষটা হব আমি। আবিরের মুখে কথাটা শুনে নেহা আবেগে কান্না করতে শুরু করলো। আবির নেহার চোখের পানিগুলো মুছে দিতে লাগলো। তারা কথা শেষ করে চলে গেল বাসার দিকে। সবাই আবির আর আবিরের বন্ধু তাদের বাসায় গিয়ে প্ল্যান করতে শুরু করলো। আর এরই মধ্যে আবিরের বন্ধু শাকিলের মাথায় একটা সুন্দর প্ল্যান চলে আসলো। সে প্ল্যানটা আবিরের অনেক পছন্দ হয়। আবির বলল, বন্ধু, আমার মনে হয় এটাই করা উচিত আমাদের। কিন্তু অভিনয়টা কিন্তু তোর নিখুঁত করতে হবে, তা না হলে কিন্তু সবাই বুঝে যাবে। অবশ্যই, আমি আমার জান টান দিয়ে চেষ্টা করব। তুই চিন্তা করিস না, আমি নিখুঁতভাবে কাজটা করব। আবির আর শাকিল একটা প্ল্যান করেছে। প্ল্যানটা যেভাবে হোক তাদের কার্যকর করতে হবে। তাই আবির শাকিলকে বাসায় চলে যেতে বলল আর সকাল সকাল তাদের বাসায় আসতে বলল, কারণ সকাল সকাল তার আব্বু বাসায় থাকে। শাকিলও কথা মতো বাসায় চলে গেল। পরের দিন সকাল ভোরে আবির ফোন দিয়ে শাকিলকে তাদের বাসায় আসে। প্ল্যান মোতাবেক শাকিল বলল, আন্টি, সকালে আমি আবিরকে ফোন করেছিলাম। আবির সকালে উল্টাপাল্টা কথা বলতেছিল আমাকে। ও নাকি সুইসাইড করবে। আমি তো অনেক চিন্তার মধ্যে আছি।
তারপর ওকে ফোন করতেছি, ওর ফোন শুধু বন্ধ বলতেছে। কি বলতেছো বাবা এগুলো? কি শুনতেছি? তাড়াতাড়ি আসো। আবিরের আম্মু কান্নাকাটি শুরু করে দিল। আবিরের আব্বু দৌড় দিয়ে আবিরকে ডাকতেছিল, কিন্তু আবির কোনো সারা শব্দ দিচ্ছিল না। তার আব্বু আর বেশি দেরি না করে দরজাটা ভাঙতে শুরু করলো। অনেক ধাক্কাধাক্কি করার পর আবির আব্বু আর শাকিল দুজন মিলে দরজাটা ভেঙে ফেলে। ঘরে ঢুকে দেখে আবির টুলের উপর দাঁড়িয়ে ফ্যানের সঙ্গে দড়ি বাঁধতেছিল। আবিরের আব্বু দৌড় দিয়ে গিয়ে আবিরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আবিরের আম্মু আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। বাবা, তুই এইরকম কাজ কিভাবে করার চিন্তা করতে পারলি? তোকে ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো? তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি এভাবে সুইসাইড করিস তাহলে আমাদের কি হবে? এভাবে তিলে তিলে না মরে একেবারে মরে যাওয়াই অনেক ভালো, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার আর এভাবে কষ্ট সহ্য হচ্ছে না। নেহাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আবির, তোর মাথায় যে এগুলো চলতেছিল আমাদেরকে একটাবার বলতে পারতি। তোর বন্ধু শাকিল যদি এসে আমাদের না বলতো তাহলে তো আজকে তোকে আমরা এভাবে জীবিত পেতাম না। তখন তোর আম্মুর কি হতো বলতো বাবা? আব্বু, আমার আর এত কষ্ট সহ্য হচ্ছে না। আমি চাই না এই পৃথিবীতে আমি বেঁচে থাকি, তাই আমার মরে যাওয়াটাই অনেক বেটার বলে আমি মনে করতেছি। খবরদার, তুই আর এরকম কথা বলবি না। তুই নেহাকে বিয়ে করতে চাস তো? ঠিক আছে, আমি কথা বলবো আমার ভাইয়ের সঙ্গে, তোদের বিয়ে আমি দিব। তাও তুই বাবা এরকম কোনো ঘটনা বা পুনরাবৃত্তি করিস না। তুই চলে গেলে আমাদের দেখাশোনা করবে কে বলতো? তুমি একদম ঠিক কথা বলেছ। তাড়াতাড়ি যাও, নেহার আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসো। আজকে এটা চূড়ান্ত কথা বলতে হবে, তা না হলে আমরা কিন্তু আমাদের ছেলেকে হারিয়ে ফেলবো। ও যাকে ভালোবাসে সেই মানুষটাকে ওর কাছে ফিরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আবিরের আম্মু তাড়াহুড়ো করে নেহার বাড়িতে গিয়ে নেহার পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আসে। নেহার আব্বু আম্মু আবিরের এরকম কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। তারা কল্পনাও করতে পারেনি যে আবির এরকম ঘটনা ঘটাতে পারে। সবাই মিলে আবিরকে বকাবকি করতে শুরু করলো। আবির তাদের কোনো কথাই উত্তর দিচ্ছিল না। হঠাৎ তার বন্ধু বলে ওঠে, আচ্ছা, আপনারা কি চান যে আবির এভাবে মরে যাক? আপনাদের কি সমস্যা? আবির আর নেহা যেহেতু একে অপরকে ভালোবাসে, তাহলে ওদেরকে বিয়ে দিতে কি সমস্যা? আর কোনো সমস্যা থাকবে না। আজকেই এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। এভাবে আমার ছেলেকে আমরা হারাতে পারবো না। সেটাই করেন, এখনো সময় আছে। আপনারা আর রাগ অভিমান করে থাকেন না। আজকে অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারত যদি আমি সময় মতো না আসতাম। এখন আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন। এইদিকে আবিরের এই অবস্থা, ওইদিকে আবার নেয়ারও একই রকম পাগলামি করতেছে। এতদিন চলে যাওয়ার পরেও সেই আগের কথাতে পড়ে আছে। আবিরকে বিয়ে করবে। আবির আজকে যে অঘটনটা ঘটাতে চাচ্ছিল, নেয়া যদি সেই একই রকম কিছু ভাবে তাহলে দুইটা পরিবার দুইটা সন্তান হারাবে। তাই এটা আমি চাই না। আমি চাই ওরা ভালো থাকুক। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাহলে নেহাকে নিয়ে আসো সন্ধ্যার আগে। ওকে নিয়ে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিব আমরা সবাই। সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি অলরেডি ওর মামাতো ভাইকে ফোন দিয়ে বলে দিয়েছি। ও নেয়াকে নিয়ে প্রায় চলে এসেছে। তাহলে তো ভালোই হলো। তাহলে আর আমাদের বেশি অপেক্ষা করতে হবে না। তাহলে এখন সবাই ড্রয়িং রুমে আসো, একসঙ্গে বসে কথা বলি। শাকিল তার বন্ধুকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। কিছুক্ষণ পর নেহাও সেখানে এসে উপস্থিত হলো। দুই পরিবার মিলে কথা বলছিল কিভাবে কি করলে ভালো হয়। যে যার মতো সিদ্ধান্ত দিচ্ছিল। শুধু দুই পরিবারই অনুষ্ঠান ছাড়া বিয়ে দিবে না, তাই তাদের বিয়ে আরও কিছুদিন পর দেওয়ার কথা বলে। দেখো ভাই, এত তাড়াতাড়ি তো বিয়ে দেওয়া সম্ভব না। আমার একটাই মেয়ে। আমি বিয়েটা ধুমধাম করে দিতে চাই। সব আত্মীয় স্বজনকে দাওয়াত করব। সবাই দোয়া করবে, আমি এটাই চাই। আমারও সেই একই কথা। তাহলে এত তাড়াহুড়ো না করে সামনের সপ্তাহে সোমবার ওদের বিয়ের ডেট করি, সেটাই ভালো হবে। এক সপ্তাহের মধ্যেই সব কিছু গুছিয়ে নিতে পারবো আমরা। আবির আর নেহা তোমাদের দুজনকেই বলতেছি, তোমরা এখন খুশি তো? আর কোনো পাগলামি কইরো না। তোমাদের বিয়ে কিন্তু ফাইনাল।
নেহা আর আবির কথাটা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করলো। তারা দুজনই দুজনের চোখের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছিল, কিন্তু সেখানে পরিবার ছিল বিধায় কেউ কাউকে কিছু বলার সাহস পায় না। সবে বিয়ের ডেট ফাইনাল করে যে যার মতো বাসার দিকে চলে গেল। আবির অনেক খুশি, সে তার রুমে গিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। কি বন্ধু, শেষমেশ তো আমার কথাই কাজে লাগলো নাকি? তাহলে আমাকে ট্রিট দিবি না নাকি আজকে? আজকে কিন্তু আবার জন্য তোদের বিয়েটা হচ্ছে। অবশ্যই বন্ধু, তোর বুদ্ধির কারণেই তো আজকে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেল। তুই কি চাস বল, তুই যেটা চাবি সেটাই তোকে দিব। এখন না বন্ধু, আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোর কাছ থেকে ট্রিট চাইবো। ঠিক আছে দোস্ত, তোর যখন খুশি আমার কাছে ট্রিট পাবি, সমস্যা নেই। আচ্ছা, কালকে থেকেই তো তোর বিয়ের আয়োজন শুরু করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তাই আজকে একটু সকাল সকাল বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আজকে সারাদিন অনেক প্রেশার গেছে, আমি এখন ঘুমিয়ে পড়ব। অনেক দিন শান্তিমতো ঘুমাই না। আজকে মন মেজাজ সব কিছুই ঠিক আছে, আজকে মন মেজাজ সব কিছুই ঠান্ডা আছে। আজকে অনেক আরাম করে ঘুমাবো। তাহলে তুইও বাসার দিকে যা, কালকে ফোন দিলে এদিকে আসিস। আবিরের মনে মনে আনন্দের কোনো সীমা নেই। নেহাও একই রকম খুশি আবেশে তাদের বিয়ে হতে চলেছে। তারা অনেক খুশি। আবির অনেকদিন পর শান্তির একটা ঘুম দিতে পারল। সকালে ঘুম থেকে উঠেই তার মন অনেক খুশি। সে তার বন্ধুকে ফোন দিয়ে তার বাসায় আসতে বলল। তার বন্ধু আসলে তার বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাবার বাইক নিয়ে মার্কেটে চলে যায় নেহার জন্য কিছু কেনাকাটা করতে। যাওয়ার পথে একটা মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে তার বন্ধু আর সে দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। মাইক্রোবাস ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আশেপাশে থাকা মানুষ তাদেরকে নিয়ে হসপিটালে যায়। আর কাছে ফোন ছিল, সেই ফোনটা নিয়ে তার বাবাকে ফোন করে আসতে বলে। শুনছো আবিরের মা, আমার ছেলেকে আর মনে হয় বাঁচাতে পারলাম না। ও নাকি আজকেই অ্যাক্সিডেন্ট করছে। ওকে কত করে বললাম বাইক নিয়ে যাস না, তাড়াহুড়ো করে রেডি হও, হসপিটালে যেতে হবে। কি বলতেছেন এগুলো? আমার ছেলের এখন কি অবস্থা? আবির কি সুস্থ আছে? যারা ফোন দিয়েছিল তারা বলল আবিরের আর ওর বন্ধু শাকিলের দুজনের নাকি অবস্থা আশঙ্কাজনক। দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে গেছে। ডক্টররা বলছে অপেক্ষা করতে, তাড়াতাড়ি বের হও। আর হ্যাঁ, নেহাকেও বইল বিষয়টা। আবির আম্মু নেহার বাসায় গিয়ে সব কিছু বলে। নেহা এই কথা শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নেহার পরিবার এখন বুঝতে পারতেছে না তারা কি আবিরের কাছে যাবে নাকি নেহাকে সামলাবে। তারা নেহাকে অনেকক্ষণ পানি ঢালে মাথায়। কিছুক্ষণ পর নেহার জ্ঞান ফিরে। নেহা চিৎকার করে কান্না করতে লাগলো আবিরের জন্য। নেহাকে সবাই বাসায় রেখে যেতে চেয়েছিল, কিন্তু নেহার এরকম অবস্থা দেখে কেউ আর তাকে বাসায় রাখার সাহস করে না। তাই নেহার ভাই বাসায় থাকে আর নেহা তাদের সঙ্গে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আবির আব্বু ডাক্তারের সঙ্গে কথা বলতে লাগলো। ডাক্তার সাহেব, এখন আমার ছেলের কি অবস্থা? ওর কি জ্ঞান ফিরছে? না না, ওনার জ্ঞান এখনো ফেরেনি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি ওনাকে সুস্থ করে তোলার। এখন সব উপরওয়ালার ইচ্ছা। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। আচ্ছা, ওর কি ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে নাকি অপারেশন করতে হবে? ডাক্তার সাহেব, আপনার যেটা খুশি আপনি সেটাই করেন। যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার ছেলেকে যেভাবে হোক আপনি সুস্থ করে তুলুন। আমার একটা ছেলে, কিছুদিন পর বিয়ে। দেখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনি চিন্তা করবেন না। আর রোগীর তেমন একটা সমস্যা হয় নাই, শুধু একটু মাথায় আঘাত লেগেছে, সেখান ফেটে গেছে, এজন্য রোগী জ্ঞান হারিয়েছে। আর পায়ের একটা আঙ্গুল একদম ভেঙে গেছে। আমরা চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলা। আপনার দোয়া করুন রোগীর জন্য। আবির আব্বু ডাক্তারের কথা শুনে প্রথমে একটু আশ্বস্ত হয়েছিল, কিন্তু যখন শুনলো তার ছেলে মাথা ফেটে গেছে, তার পায়ের একটা আঙ্গুল ভেঙে গেছে, সেটা শোনার পর সে একদম চুপ হয়ে গেল। গিয়ে বেঞ্চে বসে পড়ল। সবে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে, কিন্তু তার মুখে আর কোনো কথাই আসছিল না। সে সবাইকে একটা কথাই বলল, তোমরা সবাই এখন দোয়া করো আবিরের জন্য। নেহা বলল, চাচু আপনি বলতেছেন না কেন? আবির এখন কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? আমি ওর কাছে যাব, ওর সঙ্গে আমি কথা বলবো। ও আজকে আমাকে ফোন করে বলল আমার জন্য কেনাকাটা করতে যাচ্ছে,
কিন্তু এরকম একটা অঘটন যে ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমাকে একটাবার আবিরের সঙ্গে দেখা করতে দিন প্লিজ। দেখো মা, আবিরের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার চেষ্টা করতেছে, তুই চিন্তা করিস না, মনে ভরসা রাখ, ও ঠিক হয়ে যাবে। ওর জন্য দোয়া কর। ওর পায়ে একটা আঙ্গুল ভেঙে গেছে আর মাথা ফেটে গেছে, তাই সেন্সলেস হয়ে গেছে। তুই কান্না করিস না, ও দেখবি ঠিক হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার আবিরকে সুস্থ করে দাও। তুমি আমার কলেজার টুকরা জান পাখিকে আমার কাছে আবার ফিরিয়ে দাও। তুমি ওকে দ্রুত সুস্থ করে দাও আল্লাহ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও আমার জীবন। ওর যদি কিছু হয়ে যায় আমি বেঁচে থাকতে পারবো না। আবিরের পরিবার, নেহার পরিবার সবাই দুশ্চিন্তার সাগরে ডুবে গেছে। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। নেহা অনেক কান্নাকাটি করতেছে। আবির আম্মু বারবার শুধু সেন্সলেস হয়ে যাচ্ছে। নেহা শুধু দোয়া করতেছে আবির জন্য। এভাবে চলতে থাকে কিছু সময়। এর মধ্যে হঠাৎ ইমার্জেন্সি থেকে বের হয়ে আসে ডাক্তার। সবাই ডাক্তারকে ঘিরে ধরে নেহা বলতে লাগলো, আবির এখন কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? আমাকে একটু ওর সঙ্গে দেখা করতে দিন প্লিজ। দেখুন, এরকম করবেন না, ওনার একটু এখন রেস্ট এর দরকার। দেখুন, এরকম করবেন না, ওনার এখন একটু রেস্টের দরকার। আপনারা কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছেন। ওনার জ্ঞান ফিরেছে। মাথা আমরা সেলাই করে দিয়েছি আর পা ব্যান্ডেজ করে রাখছি, কিন্তু দুঃখের বিষয় একটাই, ওনার একটা আঙ্গুল কেটে ফেলে দিতে হয়েছে। তা না হলে সেখানে সেফটি ধরে যেত, তখন প্রবলেম আরও বেড়ে যেত। কিন্তু আপনারা চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবে। কি বললেন ডক্টর সাহেব? আঙুল কেটে ফেলছেন? আবির কি আগের মতো আর চলাফেরা করতে পারবে? আরে কেন নয়, পায়ের একটা বুড়ি আঙ্গুল কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ ওটা সম্পূর্ণ পায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। আপনি চিন্তা করবেন না, আগে যেরকম চলাফেরা করতে এখনও ঠিক সেই রকমভাবে চলাফেরা করতে পারবেন। সমস্যা হবে না, কারণ একটা আঙ্গুলের জন্য কিছুই হয় না। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। রোগীকে আমরা আর দু একবার দেখব। যদি দেখি সে এখন সুস্থ, তাহলে আপনাদের হাতে তুলে দেব। আপনার প্লিজ টাকাগুলো পরিশোধ করুন। ডাক্তারের মুখে কথা শুনে নেহা এবং পুরো পরিবার অবাক হয়ে যায়, কারণ আবিরের একটা আঙ্গুল নাকি কেটে ফেলে দিয়েছে। কিন্তু পরে যখন ডাক্তার বলল একটা আঙ্গুলের জন্য কোনো প্রবলেম হবে না, আবার সবাই স্বস্তির নিঃশ্বাস পেল। নেহা অনেক উদ্বিগ্ন হয়ে আছে আবিরের সঙ্গে দেখা করতে, কিন্তু ডাক্তার নিষেধ করেছে এখন দেখা করা যাবে না। এদিকে আবিরের আব্বু সঙ্গে সঙ্গে বিল পরিশোধ করতে চলে গেলেন। তার বিল পরিশোধ করা শেষ হলে সে আবার আবিরের রুমের সামনে চলে আসে। সেখানে সবাই দাঁড়িয়েছিল আবিরের সঙ্গে দেখা করতে, কিন্তু ডাক্তার বলেছে আর একটু সময় লাগবে। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পর ডাক্তার অবশেষে তাদেরকে এসে বলেন, দেখুন, রোগী এখন সুস্থ আছে। আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। 2 দিন রেস্ট থাকলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত পায়ের উপর ভর না দেওয়াই ভালো। তাকে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করতে বলবেন। আর তার আশেপাশে সবসময় একজন মানুষ থাকবে হেল্প করার জন্য। নিয়ে আপনারা চিন্তা করবেন, রিপিট, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না ডাক্তার সাহেব। আমি আছি, ওর আম্মু আছে, পাশাপাশি ওর হবু স্ত্রী আছে। নেহাই তো সব সময়, রিপিট, নেহাই তো সব সময় পাশে থাকে, সব সময় ওকে সেবা করবে। তাহলে আমি একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসলাম, ওকে এক্ষুনি বাসায় নিয়ে যেতে হবে। আর শাকিল এর তেমন কোনো ক্ষতি হয়নি। তার শুধু একটু কেটে গেছিল। সে আগের মতোই হাঁটাচলা করতে পারছিল, কিন্তু পায়ে একটু ব্যথা পেয়েছিল আর কাঁধে একটু ব্যথা পেয়েছে। আবিরের আব্বু তাকে একটা গাড়ি ভাড়া করে তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এদিকে আবিরকে বাসায় নিয়ে যাওয়া হয়। নেহা আবিরের পাশ থেকে সরতে রাজি হচ্ছিল না। সে সবসময় আবিরের সঙ্গে থাকবে, ওকে সেবা করবে, ওকে দ্রুত সুস্থ করে তুলবে। আর এই বিষয়ে কারো কোনো আপত্তিও ছিল না, কারণ আর কিছুদিন পরেই তাদের বিয়ে। কিন্তু যদি আবিরের ক্ষতের পরিমাণ বেশি হতো, তাহলে হয়তো এই বিয়ে নিয়ে একটু সমস্যা হয়ে যেত। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। আবির এখন অনেক সুস্থ আছে। ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে সে ঠিক হয়ে উঠবে। সবাই রুম থেকে বের হয়ে গেলেও নেহা সেই রুম থেকে বের হয়নি। সে এখনও আবিরের পাশে বসে আছে। আবির ওঠার চেষ্টা করলে নেহা আবিরকে ধরে বালিশের সঙ্গে হেলান দিয়ে রাখে। নেহা বলে, আচ্ছা, তুমি যে বাইক চালাচ্ছিলে একটু দেখে শুনে চালাবে না? আজকে যদি তোমার খারাপ কিছু হয়ে যেত তাহলে আমার কী অবস্থা হতো একটাবারও ভেবে দেখো। আমি সাবধানের সঙ্গে বাইক চালাচ্ছিলাম, কিন্তু
হঠাৎ মাইক্রোবাসটা আমাকে ধাক্কা মেরে চলে যায়। দোষটা আমার ছিল না, দোষ সব ওই মাইক্রোবাসের ছিল। আর আমার কি হবে? তোমাদের সবার দোয়াই তো আমার উপর আছে। আর তোমার মতো একজন মানুষ থাকতে আমার কিছুই হতে পারে না। তাই না? এখন জ্ঞান দেওয়া হচ্ছে। তোমার কিছু হলে আমি বাঁচতে পারতাম না, বিশ্বাস করো। আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, ভেবেছিলাম আজকে হয়তো তোমাকে জীবিত দেখতে পারবো না, কিন্তু মনে আশা ছিল, বিশ্বাস ছিল যে তোমার কিছুই হবে না। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সেজন্য তো বলতেছি, তোমাদের সবার দোয়া যখন আমার মাথার উপর আছে, তাহলে আবার কি হবে? এখন তুমি শুধু আমার পাশে পাশে থেকো। সেটা তোমাকে বলতে হবে না। আমি সবসময় তোমার সঙ্গে ছায়ার মতো লেগে আছি। তুমি এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবে না। নেহার পরিবার আর আবিরের পরিবার বাইরের ড্রয়িং রুমে বসে ওদের বিয়ের বিষয়ে কথা বলতেছে। হঠাৎ নেহার আপু বলে ওঠে, আবি যেহেতু এখন অসুস্থ, তাই ওদের বিয়েটা একটু পিছিয়ে দেওয়া উচিত। সবাই বিষয়টা বিবেচনা করে দেখলো কথাটা একদম সত্যি, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়েটা 15 দিন পর হবে। এই 15 দিনে আবি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এটা সবার বিশ্বাস। সব কিছু এখনও পারফেক্ট আছে। ভিতর থেকে নেহা তাদের কথাগুলো শুনে ফেলে। আবিরকে বলতে লাগে, দেখেছো তো, আজকে তোমার জন্য আমাদের বিয়েটা আরো 15 দিন পিছিয়ে গেল। এখনো 15 দিন তোমার থেকে আমার দূরে থাকতে হবে। অনেক ইচ্ছা ছিল তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। সেই ইচ্ছাটা পূরণ হতে এখনো 15 দিন সময় লেগে যাবে। কেন? তুমি আমার বুকে মাথা রেখে এখনো ঘুমাতে পারবে, সমস্যা কি? কেউ কিছুই বলবে না। আর সবাই জানে আমরা একে অপরকে কত ভালোবাসি। আজকে ভালোবাসা আর বিশ্বাসের জন্যই আমরা এত কাছাকাছি থাকতে পারতেছি। ওরে আমার জ্ঞানের মহাজন, আপনি এসেছেন আমাকে জ্ঞান দিতে, আমি খুব ভালো করেই জানি। কিন্তু আজকে থেকে তোমার একটা কথা দিতে হবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। এটা আবার কেমন কথা হলো? আমি কেন তোমাকে ছেড়ে যাব বলো তো? মরতে মরতে বেঁচে আসলাম, তারপরও তুমি এ কথা বলতেছো? তোমাকে তো আমি ছেড়ে যাই? বলো, তোমাকে আমি সারা জীবন আমার কাছে রাখবো, পাগলি একটা। আবির কথাটা শেষ করে নেহাকে তার বুকে জড়িয়ে নিল, তাকে আদর করতে শুরু করলো। বাড়ি থেকে আবির আর নেহার এরকম খুনসুটি দেখে সবাই মুচকি হেসে দিল। আবির নেহাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল। নেহা কিছুক্ষণ পরই উঠে আবিরকে কিস করতেছিল। এত কিস করার পরও যেন নেহার মন ভরতে ছিল না। দুজন দুজনকে কথা দেয় সারা জীবন তারা একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস, মর্যাদা, আদর, ভালোবাসা দিয়ে দুজন দুজনকে আগলে রাখবে। ভালোবাসার পূর্ণতা শুধু একে অপরের দেহ নয়, আসল পূর্ণতা হচ্ছে মনের। যাকে মন চায় তাকে পেয়ে গেলে পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষ তাদের আর পছন্দ হবে না। এভাবে চিরকাল অমর হয়ে থাকুক ভালোবাসা। এভাবে একজন আরেকজনের প্রতি বিশ্বাস, মর্যাদা হয়ে উঠুক নিজেদের ভালোবাসার চিহ্ন। এভাবেই আরেকটি গল্পের হ্যাপি এন্ডিং হলো।